হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। কথাগুলো কেমন এক নিঃশ্বাসে বলেছিল কৃষ্ণেন্দু। তবে সেই মুহূর্তে জিনিয়া একটু স্বস্তিভাবে উত্তর দিল। এটা একটা অফিস, তাই আমার মনে হয় আমাদের মধ্যে আপনিটাই ঠিক আছে স্যার। এছাড়া আর কোনো কথা আমাদের মতো থাকার কথা নয়। আজ যেই বন্ধুত্বটা ছিল সেটা তো অনেকদিন আগেই শেষ। যাই হোক, আমি যাই। ডেটাগুলো দিলাম, প্লিজ এগুলো চেক করে জানাবেন। আমি আসছি এখন। কথাটা বলে আর কোনো উত্তরের অপেক্ষা না করেই বেরিয়ে গিয়েছিল জিনিয়া কেবিন। তবে কৃষ্ণেন্দুর কেমন মনটা ভেঙে গিয়েছিল হঠাৎ। তবে এরপর অফিসে জিনিয়া সত্যি কৃষ্ণেন্দু থেকে সবসময় দূরত্ব বজায় রাখত। দরকার ছাড়া কখনো একটা বাড়তি কথা বা শব্দ অব্দি বলতো না। চোখাচোখি হলে এড়িয়ে চলে যেত। কিন্তু জিনিয়া লক্ষ্য করেছিল কৃষ্ণেন্দু ওর দিকে কারণে অকারণে মাঝে মাঝে কেমন স্থির চোখে দেখে। এই দৃষ্টিটা খুব অচেনা জিনিয়ার। আগে যখন বন্ধু ছিল তখন কিন্তু কৃষ্ণেন্দু এভাবে তাকাতো না ওর দিকে, থমকে দাঁড়াতো না ওকে দেখে ভিড়ের মধ্যে। এর মধ্যে একদিন বেশ বৃষ্টি পড়ছিল বাইরে। জিনিয়া অফিস শেষে সেই বৃষ্টি মাথায় নিয়ে অটোর অপেক্ষায় দাঁড়িয়েছিল অফিসের উল্টো দিকের রাস্তায়। তবে আজ আর কৃষ্ণেন্দু জিনিয়া থেকে দূরে থাকতে পারেনি। গাড়ি নিয়ে অফিস থেকে বেরিয়ে জিনিয়াকে দেখে সোজা হাজির হয়েছিল ওর সামনে। তারপর গাড়ির দরজা খুলে বলেছিল, ভেতরে আসুন। এই কথায় জিনিয়া একটু কথা সাজিয়ে বলেছিল, না স্যার, অসুবিধে নেই কোনো। আমি অটো পেয়ে যাব, আপনি যান। কথাটায় কৃষ্ণেন্দু কেমন রাগ হয়েছিল যেন। এই অচেনা হয়ে থাকা, এড়িয়ে এড়িয়ে যাওয়া, সবকিছু তো একটা সীমা আছে। জিনিয়া সেই সীমাটা যেন পার করে দিয়েছে আজ। এমন একটা ভাব করে রোজ যেন কৃষ্ণেন্দু অদৃশ্য ওর সামনে, যাকে দেখেও দেখা যায় না। কথাগুলো ভেবেই এবার কৃষ্ণেন্দুও গাড়ির বাইরে বেরিয়ে হঠাৎ বৃষ্টির মতো দাঁড়িয়ে পড়ল চুপ করে। জিনিয়া এবার এটা দেখে কেমন বিপাকে পড়ল যেন। এইভাবে ছেলেটা বৃষ্টিতে ভিজছে কেন? এমনিও তো ঠান্ডা লাগা ধাপ ছিল। কথাগুলো ভেবেই আর আপনি আগে না করে সোজাসুজি বলে উঠেছিল, তুমি কি করছো এটা? বৃষ্টিতে ভিজছো কেন এভাবে? ঠান্ডা লেগে যাবে তো। এই কথায় কৃষ্ণেন্দু এবার বেশ তেজ দেখিয়ে বলল, কেন? তুই তো আমায় চিনিস না। এতদিন অফিসে তো এমন ভাব করলি যেন জীবনেই তোর সাথে আমার দেখা হয়নি। তাহলে আজ আমি বৃষ্টিতে ভিজি কি রোদে দাঁড়াই, তাতে তোর তো কিছু না। কথাটা শুনে যিনি আবার বেশ বিরক্ত হয়ে বলল, তুমি যাবে গাড়িতে? এইভাবে ভিজো না, তোমার কিন্তু বৃষ্টির জল সহ্য হয় না। এই কথায় কৃষ্ণেন্দু এবার সাথে সাথেই বলে উঠল, তোকে না নিয়ে আমি এখান থেকে যাব না কোথাও। জেদ আমারও আছে। এই কথা শুনে যিনি আবার নিজেও রেগে বলল কেমন, ঠিক আছে, দাঁড়িয়ে থাকো এখানে, কিন্তু আমি তোমার গাড়িতে যাব না, অটোতেই যাব। কথাগুলো বলে জিনিয়া মুখ ঘুরিয়ে নিল নিজের। তবে কয়েক সেকেন্ড বাদে কৃষ্ণেন্দু দুটো হাতচ হাতচ শুনতেই কেমন আর কঠিন হয়ে থাকতে পারল না যেন। সঙ্গে সঙ্গেই কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে বলল, হয়েছে অনেক, ওঠো গাড়িতে তাড়াতাড়ি। কথাটা বলেই জিনিয়া সেই মুহূর্তে নিজে থেকেই গাড়িতে উঠেছিল। এবার কৃষ্ণেন্দুর মনে শান্তি। তবে সেদিন গাড়িতে উঠেও কৃষ্ণেন্দু নাক টানছিল। 2 মিনিট বাদে বাদেই হাতচ হাতচ করছিল। সেই দেখে জিনিয়া আর চুপ থাকতে পারল না। নিজের মনেই কেমন বলে উঠল, কি দরকার ছিল বৃষ্টির মতো দাঁড়িয়ে থাকার? কে জানে, লেগে গেল তো ঠান্ডা। আমি জানতাম। এই কথায় সর্দির মধ্যেও কৃষ্ণেন্দু বেশ ভালোই লাগছিল। তবে নাক টানতে টানতে আলতো হেসে বলে উঠল, তার মানে আমি অতটাও অচেনা হইনি এখনো, যতটা তুই দেখাস। নইলে আমাকে নিয়ে এতটা চিন্তা করতিস না আজ। এই কথায় যিনি আর কোনো উত্তর দিল না। বলতে পারল না যে আজও তোমাকে নিয়ে ভাবে মন, শুধু সেসব বলা বারণ। তাই চুপ করেই রইল কৃষ্ণেন্দুর সামনে। তবে পরদিন অফিসে জিনিয়া খেয়াল করল কৃষ্ণেন্দুর অবস্থা ভালোই খারাপ। সারাক্ষণ নাক টেনে যাচ্ছে, চোখ দুটো ছলছল। সেই নিয়েও সারাক্ষণ কাজ করেই যাচ্ছে ছেলেটা।
এইসব দেখে কেমন পুরনো কথা মনে পড়ে গেল ওর। এইরকম সময়ে জিনিয়া অনেকবার কৃষ্ণেন্দুর জন্য আদা দিয়ে চা বানিয়ে দিত যখন ওই বাড়িতে থাকতো। তবে আজ কি আর সেসব সম্ভব? আজ জিনিয়া অনেক দূরের কেউ। তবে বেশিক্ষণ আর এসব ভেবে নিজেকে আটকে রাখতে পারল না। নিজে থেকেই ক্যান্টিনে গেল লাঞ্চ টাইমের আগে। ক্যান্টিনের কুক সুধীর জেঠু ওর খুব চেনা। তাকে বলেই ১ কাপ আদা দিয়ে চা বানিয়ে পিয়নের হাত দিয়ে পাঠিয়েছিল কৃষ্ণেন্দুর কাছে। সেই মুহূর্তে কৃষ্ণেন্দুর হঠাৎ না চাইতেও চা পেয়ে বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল। কে বলল চায়ের জন্য? এই প্রশ্নে পিয়ন সাথে সাথেই বলল, জিনিয়া ম্যাডাম পাঠিয়েছেন, খেয়ে নিন স্যার, ভালো লাগবে। কথাটা শুনে কৃষ্ণেন্দু সত্যিই কেমন স্তব্ধ হয়ে গিয়েছিল যেন কয়েক সেকেন্ড। তার মানে যিনি এখনো ওকে নিয়ে চিন্তা করে, ওকে সবার মধ্যেও খেয়ালে রাখে। কথাগুলো কেমন আনমনে মনে হলো ওর। তবে এরপর অফিসে সেদিন কাজের চাপ বেড়েছিল খুব। ফাইনাল প্রজেক্টের সবকিছু কমপ্লিট করার দিন ছিল আজ। তাই রাত ৯টা অবধি থাকতে হয়েছিল সবাইকে। কিন্তু সেসবের মধ্যেও আনমনে জিনিয়া বারবার কৃষ্ণেন্দুকেই খেয়াল করেছিল। ছেলেটা যেন ঝিমিয়ে পড়ছে ধীরে ধীরে। বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে ওর, ক্লান্ত লাগছে। এর মধ্যে সব কাজ শেষ হয়ে যখন ওরা অফিস থেকে বেরোচ্ছিল, তখন কৃষ্ণেন্দুর মাথাটা টলে গেল যেন। জিনিয়া সেটা খেয়াল করেই আর নিজেকে এই ছেলেটার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারল না। নিজ থেকেই ওর কাছে গিয়ে বলে উঠল, এই শরীরে তোমার নিজে ড্রাইভ করে যাওয়া দরকার নেই। গাড়ি অফিসেই থাক। তুমি ট্যাক্সিতে তুমি ট্যাক্সিতে যাও, আমি ঠিক করে দিচ্ছি। কথাটা বলেই জিনিয়া নিজ থেকেই কৃষ্ণেন্দুর হাতটা ধরে ধীরে ধীরে এগিয়ে গিয়েছিল। কৃষ্ণেন্দু এই মুহূর্তে কেমন থমকে গিয়েছিল যেন। জিনিয়া এই ১.৫ মাসে প্রথমবার নিজ থেকে ওর কাছে এলো, ওর হাতটা ধরলো। কথাটা ভেবেই এই শরীর খারাপের মধ্যেও অদ্ভুত একটা ভালো লাগা ছড়িয়ে গেল মনে। তার মধ্যেই জিনিয়ার ট্যাক্সি ঠিক করে, আমি ছেড়ে দিচ্ছি তোমায় বাড়ি পর্যন্ত। তোমাকে খুব উইক লাগছে, কাল রেস্ট নিও। আর অফিসে আসার দরকার নেই। কথাগুলো বলেই জিনিয়া কৃষ্ণেন্দুর সাথে একটি ট্যাক্সিতে উঠেছিল। কৃষ্ণেন্দু এবার আর চুপ না থেকে কেমন জ্বরের ঘরেই বলে উঠেছিল, এখন আর আপনি করে বলছিস না যে? সব দূরত্ব শেষ হয়ে গেল? এই প্রশ্নে জিনিয়া কি উত্তর দেবে ঠিক বুঝতে পারল না। তাই কথা ঘুরিয়ে বলল, তুমি চোখ বন্ধ করে রেস্ট নাও, কথা বলো না বেশি। এই কথায় কৃষ্ণেন্দু নিজ মনেই বলে উঠল, এতদিন তো চুপই করেছিলাম। কত ফোন করেছি তোকে, কত অপেক্ষা করেছি একবার তোকে দেখবো বলে, একবার কথা বলার জন্য। কথাগুলো কৃষ্ণেন্দু চোখ বন্ধ করে জ্বরের ঘরে বললেও জিনিয়া কেমন থমকে গেল যেন। এসব কি বলছে ছেলেটা? জ্বরের ঘরে ভুল বকছে না তো? নইলে কৃষ্ণেন্দু কোনোদিনও ওর জন্য অপেক্ষা করার কথা ছিল না? কথাগুলো ভাবতে ভাবতেও খেয়াল করলো ছেলেটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। কলকাতায় চলন্ত রাস্তার ভিড়ে কেমন মলিন হয়ে গেছে মুখটা। সারাদিনে ক্লান্তি এসে জমা হয়েছে। জিনিয়ার এই মুহূর্তে ওকে দেখে কেমন মায়া হলো যেন। অদ্ভুত একটা কষ্ট হলো বুকের ভেতর। অনেকদিন পর পুরনো মন ভাঙা চিনচিনে ব্যথা জেগে উঠলো আবার। যাই হোক, এই ভাবনার ভিড়ে সেদিন কৃষ্ণেন্দুর বাড়ি চলে এসেছিল। জিনিয়া এবার ওকে আলতো করে ডেকে বলেছিল, বাড়িতে চলে এসেছি তোমার, ওঠো, যাও। এই কথায় কৃষ্ণেন্দুর ঘুমের ঘোর কাটলেও কোনো জোর পাচ্ছিল না যেন শরীরে। তার মাঝেই ও বলে উঠেছিল, ভেতরে চল, এত দূর যখন এলি আমার জন্য একটু বসে যা।